এই নিয়ে ১৯তম বার সুরঞ্জনাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। এবারে সুরঞ্জনার কি মনে হয়েছে, পাত্রপক্ষের সামনে এসে বসেছে। আগের বারগুলোতে যখন কোনো পাত্রপক্ষ এসেছে ততবার কোনো না কোনো কারণ দেখিয়ে সুরঞ্জনা তাদের সামনে না বসে মুখের সামনে দিয়ে চলে গেছে। যদিও এবারে অন্যবারের মতো একঘর লোক আসেনি তাকে দেখতে, শুধুমাত্র হবু বর তাকে দেখার জন্য এসেছে। সুরঞ্জনাকে প্রথমেই তার হবু স্বামী সম্পদ জিজ্ঞাসা করলেন, তো তোমার এই বিয়েতে মত আছে তো? তুমি নিজের ইচ্ছে বিয়েটা করছো তো? আমাকে কিন্তু সবটা খুলে বলো। সুরঞ্জনা বিজ্ঞের মতো একবার পাত্রের দিকে তাকালো, তারপর তাকালো তার নিজের মায়ের দিকে, আর উত্তর দিল, মত আছে বলেই আপনার সামনে এসে বসেছি। এর আগে আমার 18টা সম্বন্ধ এসেছিল, আমি বসিনি সামনে। মা বাবা কথা বলেছিলেন, বসিনি তার একটা কারণও অবশ্যই আছে। ওরা কেউই জানতে চায়নি আমি নিজের জীবনে কতটা যোগ্যতা অর্জন করেছি। ওরা জানতে চায়নি আমার শিক্ষাগত যোগ্যতা। ওরা এটাও জানতে চায়নি বিয়ের পর আমি কি করতে চাই। শুধু আমার মাকে প্রশ্ন করা হয়েছিল কতগুলো রান্না শিখেছি, আর জিজ্ঞেস করা হয়েছিল সংসার করার জন্য প্রস্তুত কিনা। রীতা দেবী চোখের ইশারায় একবার মেয়েকে আলতোভাবে চুপ করতে বললেন, কারণ এত কথা বললে যদি এত সুন্দর একটা সম্বন্ধ ভেঙে যায়, তাই তিনি ভয় পাচ্ছিলেন। মাকে সান্ত্বনা দিয়ে সুরঞ্জনা বলে উঠল, আমাকে থামতে বলো না মা। যেখানে কথা বলার সুযোগ নেই সেখানে মানুষের কোনো মূল্য নেই। আমি যদি কথা বলার সুযোগ পাই তাহলেই বুঝবো যে এই সম্পর্কে আমি কতটা কমফোর্টেবল। হবুবর সম্পদ একদৃষ্টিতে সুরঞ্জনার চোখের দিকে তাকালো। এত তীক্ষ্ণ চোখে আগে কোনো মেয়েকে দেখেনিও, এত স্পষ্ট কথাও কেউ বলেনি এর আগে। যতবারই মেয়ে দেখতে গেছে প্রত্যেকবারই মেয়েরা মৃদুভাবে মাথা নাড়িয়ে নিজেকে পরিবেশন করেছে। সেটা পরিবারের ভয়ে না অন্য কোনো কারণ, সেটা সম্পদ বোঝার চেষ্টা করেনি। সব কিছু কথাবার্তা হওয়ার পরেও বিয়ে করতে মাথা পাতেনি ছেলে। ওর বক্তব্য ছিল যে মেয়েগুলো নিজেদের ইচ্ছের কথা স্পষ্টভাবে বলতে পারে না, তাদের বিয়ে করার থেকে বাজারের পুতুল কিনে আনা অনেক ভালো। বরাবরই ঘরোয়া সুন্দরী গৃহকর্মে নিপুণা মেয়ের থেকে সরে গেছে সম্পদ। সুরঞ্জনা আলাদা, পুরোটাই আলাদা। ওর স্ট্রেট ফরওয়ার্ড বৈশিষ্ট্যের জন্য ওকে আগের 8 জনের থেকে ব্যতিক্রম মনে হয়েছে সম্পদের। সুরঞ্জনার বাড়িতে অন্য এক সমস্যা, যে যেখান থেকে পেরেছে সম্বন্ধ এনে গোছাতে চেয়েছে ওর গলায়। পাশের বাড়ির মিঠু কাকিমা রোজ দুবেলা এসে কখনো অমুক ছেলে কখনো তমুক ছেলের নাম করে বলতেন, মেয়ের বয়স তো পাটে নামছে, এবার বিয়ে দেওয়া দরকার, না হলে তো পাত্র পেতে সমস্যা হবে। সুরঞ্জনার ইচ্ছের কথা জিজ্ঞেস না করে বারবার বাতিল হয়েছে পাত্রেরা। কোনো বাড়ি ও বসেনি সামনের চেয়ারে। মোটের উপর প্রতিবারই ভালো করে রান্না খাওয়ার সুযোগ হয়েছে সবার। কিন্তু সম্পদ যখনই বাড়িতে পা রাখে তখনই সুরঞ্জনার মনে হয়েছিল সে একটু আলাদা। সম্পদ ওর জিজ্ঞাসাবাদ ছেড়ে নেওয়ার পর সুরঞ্জনাকে বলল, তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর এই সুযোগটা শুধু আজকের জন্য নয়, আমার লাইফ পার্টনারকে এই সুযোগটা আমি বারবারই দিতে চাই। প্রতিটি মানুষেরই কিছু প্রশ্ন থাকে, একতরফা কথা আমি বলে যাব আর একজন শুনবে, সেটা আমার হাতে সহ্য হয় না। তাই কিছু জানার থাকলে বলো। আমার সাথে যদি তোমার বিয়ে নাও হয়, তাও আজকের দিনে অন্তত তোমার মনের কৌতূহল জানা আমার কর্তব্য। আর যদি দুজনের সম্মতি হয় আর দু পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে যায়, সারা জীবন আমি আমার ভবিষ্যৎ স্ত্রীর সমস্ত কথা মন দিয়ে শুনব। আমি মনে করি প্রত্যেকটি মানুষের বলার অধিকার রয়েছে। সুরঞ্জনা সম্পদের হাতঘরের দিকে তাকিয়ে বলল, সময় দিতে অসুবিধা নেই তো? আমিও কিন্তু ব্যস্তই থাকি, তাই অ্যাডজাস্টমেন্টটা দুজনের থাকা উচিত। স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুজনকেই করতে হবে। সংসার দুজনের হলে ইচ্ছে আর শখ দুজনকেই পূরণ করতে হবে। সংসারের দায়িত্ব দুজনকে সমানভাবে ভাগ করে নিতে হবে। কোনো কাজই ছোট নয়, কিংবা কাজের কোনো নারী পুরুষ ভাগ নেই, এটা মন থেকে মেনে নিতে হবে। সম্পদ সুরঞ্জনার চোখের দিকে তাকিয়ে বলল, দুইজন কেন? আচ্ছা, যদি আমরা একজন হয়ে যাই? হেসে ফেলল সবাই, আর সুরঞ্জনা লজ্জা পেল। সুরঞ্জনার মা বলল, তুমি তো প্রথমেই কিছু আনতে বারণ করলে, কিন্তু মন তো মানল না, তাই একটু মিষ্টি আনলাম। এটুকু না খেলে তোমার ছাড় নেই। প্রথমবার এ বাড়িতে এসেছো, মিষ্টি মুখ না করিয়ে পারি? না মাসিমা, আমি আপনাদের সঙ্গে পরিচয় করতে এসেছি। আপনাদের রান্নাঘরে কতগুলো সুন্দর বাসনপত্র আছে, কত রকমের রান্নাবান্না হয়, কী ধরনের খাবার আপনারা খেতে অভ্যস্ত, সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। অনেকে আছে প্রথম দিন কেমন খাওয়া দাওয়া হলো সে বিষয়টা মাথায় রেখে সমস্ত কিছু বিচার বিবেচনা করে, কিন্তু যেটা একদমই যুক্তিহীন সেটা আমি মনে করি। আর বিয়েটা যদি হয় তাহলে তো আত্মীয়তা হয়েই গেল, তখন তো খাওয়া দাওয়া থাকছে। আমি কিন্তু অনেক কিছুই রান্না জানি, তা অফিস থেকে দুজনে ফিরলে যাই হোক কিছু একটা বানিয়ে নেব। আপনার মেয়ে বাড়িতে কতটা শিখে গেল আর ওখানে গিয়ে কি শিখবে সেটা বিষয় না, বিষয় হলো দুজনের বন্ডিং। সুরঞ্জনার মায়ের চোখের কোণটা ভিজে এলো। এরকম ঠোঁট কাটা ছেলে উনি আগে কখনো দেখেননি। কতটা স্পষ্ট কথা বলে,
আদৌ এরকম মানুষ এ যুগে পাওয়া যায়? মেয়েকে বিয়ে দেওয়ার আগে সবকিছু শিখিয়ে পাঠাতে হয়, না হয় শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায়। কিন্তু এ ছেলে এমন এমন কথায় যুক্তি দেখাচ্ছে যেন মনে হচ্ছে মেয়েদের বিয়ে হওয়া মানে সবকিছু থেমে যাওয়া নয়, বরং নতুন কিছু জীবনের সাথে জুড়ে যাওয়া, যা মেয়েদের আরেকটু সম্পূর্ণ করবে। তিনি নিজেও ৩৫ বছর ধরে সংসার করছেন, কখনো মাথা তুলে কোনো কথাই বলতে পারেননি। সব সময় মুখ বন্ধ করে বাড়ির বড়দের কথা শুনে চলতে হয়েছে। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির আচার ব্যবহার দেখে মনে হচ্ছে মেয়ে সেখানে রাজরানী হয়ে থাকবে। সব কথাবার্তা সেরে বাড়ি ফিরে গেল ওরা। সুরঞ্জনা আর সম্পদের বিয়ে হয়ে গেল, আর ওরা দুজনেই দুজনের পরিপূরক হিসেবে জীবন কাটাতে লাগল। কেউ কখনো কাউকে খোঁটা দিয়ে কথা শোনায়নি, অকারণে সন্দেহ করা, অবিশ্বাস করা কিংবা মন কষাকষি হয়নি ওদের। নতুন সংসারে বেশ ভালোই দিন কাটছিল সুরঞ্জনার। একদিন সম্পদ ওর বন্ধুকে নিয়ে নিজের বাড়িতে এলো। বন্ধুর সামনে নিজের স্ত্রী সুরঞ্জনাকে বলল, আমাকে ২,০০০ টাকা দাও তো, একটা সানগ্লাস নেব। কোনো রকম প্রশ্ন না করে ব্যাগ থেকে টাকাটা দেয় সুরঞ্জনা। বউর কাছ থেকে টাকা নিতে দেখে সম্পদের বন্ধু রনিতকে বলল, ছি ছি, তুই শেষ পর্যন্ত বউয়ের থেকে টাকা নিচ্ছিস? তুই তো বেশ ভালো র্যাঙ্কে চাকরি করিস, মোটা টাকা মাইনে পাস, তাহলে একটা সানগ্লাস কেনার জন্য বউয়ের কাছে হাত পাতার কি প্রয়োজন ছিল? বন্ধুর কথায় তাচ্ছিলের হাসি হাসে, যেন কিছুই হয়নি। এমন ভাব করে সম্পদ বলে উঠল, কেন, তোদের বউরা তোদের থেকে টাকা নেয় না? নেয় তো, ওরা বেকার গৃহবধূ, আমরা দেব না তো পাবে কোথায়? তাছাড়া ওরা তো চাকরি বাকরি করে না, ওদের তো দিতেই হবে। বন্ধুর এই কথা শুনে সম্পূর্ণ তেলে বেগুনে জ্বলে উঠল, আর তারপর কড়া ভাষায় বলল, সবসময় বউর ওপর ছড়ি ঘোরানো বন্ধ কর। ওরা বউ, বাড়ির আসবাব নয়। ওদের ইচ্ছে করে নিজের টাকে পরিবারের সদস্যদের উপহার দিতে, তোরা পায়ে বেরিয়ে পড়িয়ে রাখিস, তাই তোদের কাছ থেকে টাকা চাইতে হয়। কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে কোনো সাধারণ মেয়ে নয়, ওর নিজের একটা পরিচিতি আছে। ওর কাছে টাকা চাইলে আমার সম্মানহানি হয় না, বরং গর্ববোধ করি। ও আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলার সক্ষমতা রাখে, তাই ওর থেকে টাকা নেওয়াটা লজ্জার নয়, বরং আনন্দের। সুরঞ্জনার বুকটা গর্বে ভরে উঠল। এভাবে তার স্বামী সবসময় পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অফিস কলিগ কিংবা আত্মীয় স্বজনের সামনে তাকে সম্মানিত করে, যেটা প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত। কিন্তু সবসময় কি আর এই ধরনের মানুষ পাওয়া যায়? সবাই হয়তো সম্পদের মতো হয় না, কিন্তু সমাজ পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। প্রত্যেকটি পুরুষ মানুষকে সম্পদের মতো মানসিকতা নিয়ে চলার ক্ষমতা রাখা উচিত, যাতে আধুনিক সমাজের নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। সুরঞ্জনা নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সম্পদকে বলে গেল, আমি বেরোচ্ছি, তোমার সময় হলে তুমি তোমার সময় মতো বেরিয়ে এসো। রনি তাকিয়ে রইল সুরঞ্জনার দিকে আর ভাবল, সত্যি হয়তো এটাকেই সংসার বলে, আর ওরা যেটা করে সেটা হলো বন্দিশালা।